নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটা তাদের ডেমোক্রেটিক রাইট। তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে, সমর্থন পায়, তাহলে সেটা এস্টাবলিশড হবে। এবং সেটা এস্টাবলিশড হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। 2 বছর হোক 5 বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে। তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে। সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাই। এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি, হ্যাঁ, সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে। সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সেই বক্তব্যটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন, সেটা স্বীকার করি। তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে, আর এক পার্টি বলছে ওইভাবে, আর এক পার্টি বলতে পারে, এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে। আমরা এখানে একজন বলছি, একবার বলবো, আর একটা রাউন্ড টেবিল আরেকবার বলবো, রাস্তায় আরেকবার বলবো। সুতরাং অভিপ্রায় কোনটা? জনগণের অভিপ্রায় হচ্ছে 24 গণ অভ্যুত্থান, 2024-এর গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা? সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যুত্থানের অভিপ্রায়। সেই অধিকারগুলো কি? আমরা সংগ্রাম করেছিলাম ভোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য। আমরা 16 বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য। ইন টোটাল সেটা যদি বলতে চাই, তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা। তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার। যে সমস্ত সংস্কারগুলোতে একমত হওয়া গিয়েছে, সংবিধানকে যেটা স্পর্শ করে না, বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে। সেই কনসেন্ট বারে বারেই দেওয়া হয়েছে সকলের পক্ষ থেকে, এবং সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ক্রমশ। যদি কিছু অপূর্ণ থাকে, নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি, আজকেও বলে যাই। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে, সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমি এখানে বিস্তারিত বলবো না। কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে, সবাই অঙ্গীকার করবে, সেইটুকু এসেছিল। কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে, সেটা যে প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায় হোক। আমরা শুধু প্রপোজ করেছি, হ্যাঁ, সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেরকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেরকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব।
কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমরা সেই কথাই বলছি। যারা বলছে আর্টিকেল 106 অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে, আবার অসাংবিধানিকতাও আছে, এটার নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন। কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে, সেই লক্ষ্যেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠিয়েছিলেন ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে। সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই অ্যাডভাইস, যে অ্যাডভাইজারি রুল অনুসারে সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির ইখতিয়ার। অনেকে বলেছেন অন্য একটা আলোচনা সবাই যে সেটার বাইন্ডিং কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, সেটা কার উপর নাই, সেটা রাষ্ট্রপতির উপর নাই। রাষ্ট্রপতি তো সেটা গ্রহণ করেছেন, সেই হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন। তো সুতরাং এই সরকার 100% লেজিটিমেট সরকার এবং কনস্টিটিউশনালি লেজিটিমেট সরকার, তার মধ্য দিয়ে উৎসরিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে। এখন যারা প্রশ্ন তুলছেন যে এটা সোনার অর লেটার চ্যালেঞ্জ হতে পারে, তা আমি সেটার জবাব দিয়েছি। সোনার অর লেটার যেটা চ্যালেঞ্জ হবে 106-এর যে অ্যাডভাইজারি রুল, সেটা কারা শুনবেন? সেটার জন্য ফোরামিতে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রুলটাকে আবার এটাকে উল্টাতে চান, সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইললেজিটিমেসির দিকে নিয়ে যাব, যেটা রাষ্ট্রের স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না। এবং সেই প্রশ্নও অবান্তর। যারা এই প্রশ্নগুলো বলছেন এবং বলছেন যে আর্টিকেল 57 আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন না, শুধু 57 আর্টিকেল না, আর্টিকেলস মানে 57টা আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে। তা আমরা তালিকা চেয়েছিলাম যে তালিকাটা যদি দেন আমরা দেখব সেটা অ্যাব্রোগেটেড হয়ে যায় কিনা। এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া, সরকারের সাংবিধানিক বৈধতা, এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই, আমাদের রাষ্ট্রটা 54 বছর হয়ে গেছে, সামনে যাতে অনাগত কাল ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেই জন্য আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে, সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান কোণে মেঘ দেখছে, বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে, সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা।